আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা কথা বলবো স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই টপিকের অন্যান্য যেই ফ্রেজগুলো আছে সেগুলো নিয়ে। গত লেকচার ভিডিওতে আমরা এইচএসসি 23 ব্যাচে যেই স্পেসিফিক ফ্রেজ দেওয়া আছে 10টা, সেগুলো নিয়ে কথা বলি। অবশ্যই সেই ফ্রেজগুলো আমাদের অন্যান্য ব্যাচেও থাকবে, 24 ব্যাচ, 25 ব্যাচ, সব ব্যাচেই ওই ফ্রেজগুলো থাকবে। তার পাশাপাশি অন্যান্য যে ফ্রেজগুলো আসতে পারে সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমি কথা বলবো। সো প্রথমে আমরা যে ফ্রেজটা দেখতে পাচ্ছি তা হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ এর অর্থ হলো কেমন হয় যদি। কেমন হয় যদি। আসলে হোয়াট ইফ বলতে মূলত এখানে বোঝায়, যদি আমি নিচে একটু লিখি, হোয়াট ইফ বলতে এখানে মূলত বোঝায় হোয়াট উড হ্যাপেন ইফ। কি বোঝায়? হোয়াট উড হ্যাপেন ইফ। সো এই যে হোয়াট উড হ্যাপেন ইফ, এটাকে সংক্ষেপে বলা হয় হোয়াট ইফ, যার অর্থ হচ্ছে কেমন হয় যদি। হোয়াট ইফ যেই শূন্যস্থানে বসবে সেই শূন্যস্থানের পরে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স থাকবে। অ্যাসারেটিভ সেন্টেন্স বলতে যেখানে আমরা একটা সাবজেক্ট পাবো, ভার্ব পাবো, এক্সটেনশন পাবো। তাহলে হোয়াট ইফ যেই সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সে সেই শূন্যস্থানের পরে অ্যাসারেটিভ একটা সেন্টেন্স থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে অবশ্যই। ঠিক আছে? যদি আমরা নিচের এক্সাম্পলগুলো একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রথমটা, আই এম শর্ট অফ টাইম, এরপর শূন্যস্থান দেওয়া আছে। দেখো, দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট শূন্যস্থানের পরে, এরপর আমরা ভার্ব দেখতে পাচ্ছি ইজ, এরপর আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এটার অর্থ হচ্ছে আমার কাছে খুব অল্প সময়। হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট। তাহলে কেমন হয় যদি ট্রেন দেরিতে আসে, বা ট্রেন হচ্ছে কি করে, লেট করে। তাহলে হোয়াট ইফ যেই সেন্টেন্সে বসে অবশ্যই সেই সেন্টেন্সটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং হোয়াট ইফ আমরা যেই শূন্যস্থানে বসাবো তারপরে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে। এই জিনিসটা আমরা একটু খেয়াল করলেই খুব সহজেই আমরা হোয়াট ইফটা বসাতে পারবো। দ্বিতীয় এক্সাম্পলটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের কম্বাইন বোর্ড 18তে আসছে। এখানে বলা হচ্ছে দেয়ার স্টার্টেড আ হেভি স্টর্ম when I was about to go out ড্যাশ আই হ্যাড বিন আউট দেয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, এরপর হ্যাড বিন ভার্ব আছে, এরপর এক্সটেনশন দেওয়া আছে, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। রাইট? তাহলে এক্সটেনশন বলতে হচ্ছে একটা সেন্টেন্সের ভার্বের অতিরিক্ত, মানে ভার্বের পরের যে অংশটা, অতিরিক্ত যে অংশটা। এক্সটেনশন হতে পারে কমপ্লিমেন্ট, হতে পারে অবজেক্ট। আমি জাস্ট তোমাদের বেসিকের জন্য একটু বলে দিলাম যে এক্সটেনশন বলতে আমরা ভার্বের পরের যে অংশটা সেটাকে বোঝাচ্ছি। এরপর প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা এখানে নিঃসন্দেহে কি বসাবো? হোয়াট ইফ, কারণ আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, আবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই সমীকরণ যদি মিলে যায় তাহলে আমরা অবশ্যই হোয়াট ইফ বসাবো। যদি আমরা অর্থ বুঝে অ্যান্সার করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে অনেক বৃষ্টি বা অনেক বজ্রপাত শুরু হয়েছিল, ভারী বজ্রপাত, যখন আমি বের হওয়ার চিন্তা ভাবনা করছিলাম। হোয়াট ইফ কেমন হয় যদি আই হ্যাড বিন আউট দেয়ার, আমি হচ্ছে তখন বাইরে যেতাম, বা আমি যখন বাইরে গেলে কেমন হতো। তো এই ধরনের হচ্ছে কি বোঝাবে? অর্থ বোঝাবে। এরপর আমরা যদি নাম্বার 4 দেখি, দ্য অথরিটি অফ ঢাকা ইউনিভার্সিটি কাট টাইজ উইথ পাকিস্তান। What if the government of Bangladesh takes initiatives to cut off diplomatic relations with Pakistan? তাহলে এখানে দেখো, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, টেক্স হচ্ছে আমাদের ভার্ব, দেন হচ্ছে ইনিশিয়েটিভস থেকে অন্যান্য যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের আহ, কি, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, তাই না? অলরাইট। সো এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা একটু আমি দিয়ে দেই, এটা একটু ছোট্ট টাইপিং মিস্টেক। অলরাইট। সো আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার যে আমরা শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দেখলে আমরা হোয়াট ইফ বসাবো। ওকে। এরপর আমরা দ্বিতীয় যে রুলটা আছে আমাদের, সেখানে আমরা দেখতে পাচ্ছি উড ইউ মাইন্ড দেওয়া আছে। এটা খুবই সিম্পল, এবং উড ইউ মাইন্ডটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, মাঝে মাঝে রাইট ফর ভার্বের ক্ষেত্রেও লাগে। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে হচ্ছে আইএনজি হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। স্ট্রাকচার হচ্ছে এটা। উড ইউ মাইন্ডের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। উড ইউ মাইন্ড এটার অর্থ হলো যদি কিছু মনে না করেন। উড ইউ মাইন্ডের অর্থ কি স্যার? উড ইউ মাইন্ডের অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন, অর্থাৎ পোলাইটলি কোনো কিছু কাউকে বলা বা অনুরোধ করা।
নিচের এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ইট ইজ রেইনিং হেভিলি, এখন হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করেন তাহলে জানালাটা বন্ধ করবেন। তাহলে আমরা কি করলাম, পোলাইটলি কাউকে কিছু একটা বললাম। এরপর দেখো সেকেন্ড যেটা, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে চা পান করবেন। এরপর দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফারিং, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, অর্থাৎ এই রুমটাতে আমার মানে দম বন্ধ হয়ে আসছে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করেন তাহলে হচ্ছে জানালাগুলো খুলে দিবেন। তাহলে এই যে ব্যাপারটা যে কাউকে পোলাইটলি কোনো কিছু বলতে গেলে আমরা উড ইউ মাইন্ড বসাই, যার পরের স্ট্রাকচারটা হচ্ছে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। আশা করি ক্লিয়ার। এরপর রুল 3 হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। হোয়াট ইজ ইট লাইক এটার পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। তাহলে সেম স্ট্রাকচার যেটা আমরা একটু আগে পড়ে আসলাম উড ইউ মাইন্ডের ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা কিভাবে উড ইউ মাইন্ড এবং হোয়াট ইজ ইট লাইক এই দুটার পার্থক্যটা বুঝবো। সাধারণত হচ্ছে এই দুইটা একসাথে তোমার প্রশ্ন দিবে না, যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি অর্থ বুঝে খুব সহজে অ্যান্সার করতে পারবা। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। আর হোয়াট ইজ ইট লাইক এটার পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। পার্থক্য হচ্ছে অর্থের দিক থেকে। হোয়াট ইজ ইট লাইক এর অর্থ হচ্ছে কেমন হয়, আর উড ইউ মাইন্ডের অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন, পোলাইটলি কোনো কিছু অফার করা বা বলা। তাহলে একটু খেয়াল করো, হোয়াট ইজ ইট লাইক অর্থ কেমন হয়, সেন্টেন্স দেখে তুমি তুমি খুব সহজে এগুলো বসাতে পারবা। এখানে বলা হচ্ছে পুরো সেন্টেন্সটা একটু যদি আমরা পড়ি, ড্যাশ লিভ ইন বাংলাদেশ, ইউ সিম টু বি হ্যাপি, ইউ সিম টু বি ভেরি হ্যাপি উইথ ইউর লাইফ ইন বাংলাদেশ, অর্থাৎ তোমাকে বাংলাদেশে বসবাস করতে দেখে অনেক খুশি মনে হয়, অনেক হচ্ছে হ্যাপি মনে হয়, অনেক সুখী মনে হয়। তাহলে সে বলছে যে হোয়াট ইজ ইট লাইক লিভিং বাংলাদেশ, বাংলাদেশে বসবাস করা শুরু করলে কেমন হয়। তাহলে এই যে তোমার একটা অনুভূতি যে তুমি বললা, প্রকাশ করলা যে এটা করলে কেমন হয়। যেমন এখানে দেখো, আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনো এয়ারে ভ্রমণ করিনি, বা আমি কখনো হচ্ছে প্লেনে ভ্রমণ করিনি। হোয়াট ইজ ইট লাইক ফ্লাইং ইন দি স্কাই, আকাশে ভ্রমণ করলে কেমন হয়, অর্থাৎ অনুভূতিটা কেমন। তোমার কোনো একটা অনুভূতি প্রকাশ করতে যে এটা করলে কেমন হয়, সেটা করলে কেমন হয়, সেক্ষেত্রে আমরা হোয়াট ইজ ইট লাইক বসাবো, যার পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। তো দুইটা একসাথে দেয় না, যদি দেয় সেক্ষেত্রে আমরা অর্থ বুঝে খুব সহজে অ্যান্সার করতে পারবো আশা করি। তো গত লেকচারে আমরা রুল এই যে এটা ওয়ার্ডস ডট লাইক এবং হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এগুলো পড়েছিলাম। যারা হচ্ছে গত লেকচার ভিডিওটা দেখোনি অবশ্যই সেটা দেখে নেবে, কারণ ওই ফ্রেজগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এইচএসসি 23-এর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের অবশ্যই লাগবে। তো আমরা এখন এটা নিয়ে কথা বলবো। আমি বলেছিলাম এটা নিয়ে আমাদের বিস্তারিত কথা বলতে হবে, কারণ আমাদের এই বিষয়টা রুল 6, এই রুল 6 এর মধ্যে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমাদের কম্পিটিটিভ সেন্টেন্সে অবশ্যই লাগবে। এবং যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে তোমরা কম্পিটিটিভ এক্সামে কি করবা, পরীক্ষা দিবা, তোমাদের হচ্ছে কম্পিটিটিভ এক্সামে অবশ্যই এগুলো লাগবে। এই যে নো সুনার হার্ডলি স্কার্সলি, প্রথমে বলে রাখি নো সুনার হার্ডলি স্কার্সলি এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। কি বললাম, নো সুনার হার্ডলি স্কার্সলি এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় যে বিষয়টা তা হচ্ছে নো সুনার হার্ডলি স্কার্সলি এগুলার পরে হচ্ছে যদি হ্যাড বসে, কি বসে, হ্যাড, এই যে হ্যাড, এই যে হ্যাড, এখানেও দেখতে পাচ্ছ হ্যাড আছে। নো সুনার হার্ডলি স্কার্সলি এই নেগেটিভ অ্যাডভার্বগুলোর পরে যদি হ্যাড বসে, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট বসবে। কি বসবে স্যার, সাবজেক্ট বসবে, এই যে সাবজেক্ট বসবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে V3 বলে থাকি, সেটা বসবে। তাহলে আবারও একটু বলছি, নো সুনার হার্ডলি স্কার্সলি এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব এগুলো। তারপরে যদি হচ্ছে হ্যাড বসে, সাধারণত আমাদের এইচএসসি তে যেভাবে থাকে, এটা আসলে এখানে যে হ্যাড বসবে এমন না, এখানে যে কোনো অক্সিলারি ভার্ব বসতে পারে, বাট আমাদের এইচএসসি অনুসারে আমি বলছি তোমাদেরকে, আমরা যখন হচ্ছে কম্পিটিটিভ এক্সামের কোনো লেকচার পড়বো, কোনো কোশ্চেন সমাধান করব, তখন এগুলার ব্যাপারে আমি অন্যান্য কথা বলবো যে এগুলার পরে অন্যান্য অক্সিলারি ভার্ব আসলে তখন আমরা কিভাবে চেঞ্জ করি মূলত, বা তখন কি কি চেঞ্জ হয়। তাহলে নো সুনার হার্ডলি স্কার্সলি এগুলার পরে যদি হ্যাড বসে, তাহলে তারপরে হচ্ছে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে হচ্ছে V3 বসবে। তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া
এই যে আপনি সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসাচ্ছেন, তাহলে সেন্টেন্সের শেষে তো প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কথা ছিল, কারণ আমরা জানি শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসতে পারে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। দেখো, সাবজেক্টের পূর্বে যদি তুমি কখনো দেখো যে অক্সিলারি ভার্ব আছে এবং তার পূর্বে নেগেটিভ অ্যাডভার্ব আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, তাহলে তুমি নিশ্চিতভাবে ধরে নিবা সেটা হচ্ছে ইনভার্সন অফ ভার্ব, যেখানে ওই সেন্টেন্সের যে অর্থ সেই অর্থের উপর জোর দেওয়া হচ্ছে। কি বললাম? ওই সেন্টেন্সের অর্থের উপর জোর দেওয়ার জন্যই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসা হয়, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন হয় না। তাহলে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এরপর আমরা সাবজেক্ট বসাবো। হ্যাডের কারণে আমাদের যে ভার্বটা আসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডট ডট, এখানে কিছু অতিরিক্ত বিষয় যা আমাদের সেন্টেন্সে থাকবে অর্থ অনুসারে তা আমরা বসাবো। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা তা হচ্ছে নো সুনার হ্যাডের জন্য দ্যান বসবে, THAN। আবারও বলছি, নো সুনার হ্যাডের জন্য দ্যান বসবে, হার্ডলি এর জন্য বসবে ওয়েন, স্কার্সলি এর জন্য বসবে ওয়েন। তাহলে নো সুনার হ্যাডের জন্য দ্যান, হার্ডলি হ্যাডের জন্য ওয়েন, স্কার্সলি এর জন্য ওয়েন। এই দেন, ওয়েন, ওয়েন এগুলোর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। নো সুনার হ্যাড এর পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে দেন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, হার্ডলি এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, স্কার্সলি এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি একটু তোমাদেরকে সামারি করে দেই যাতে করে তোমাদের কাছে সহজ মনে হয়। আবারও বলছি, নো সুনার, হার্ডলি, স্কার্সলি এগুলো নেগেটিভ অ্যাডভার্ব, এগুলোর পরে যে কোনো অক্সিলারি ভার্ব বসতে পারে। এইচএসসি অনুসারে যদি হ্যাড থাকে তাহলে হ্যাডের পরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে যেহেতু হ্যাড আসছে তাই। আর নো সুনার থাকলে অবশ্যই দ্যান বসবে, হার্ডলি থাকলে ওয়েন, স্কার্সলি থাকলে ওয়েন বসবে, আর সবগুলোর পরেই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বসবে। তাহলে এই তিনটা নিয়ম যদি একটু মাথায় রাখো তাহলে তোমার জন্য এই টপিকটা অনেক সহজ হয়ে যাবে। এখন একটা এক্সাম্পলের সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে যদি আমরা নো সুনার বসাই, এই যে নো সুনার, কেন নো সুনার বসতেছে তা একটু পরে আমি তোমাদেরকে বলতেছি। নো সুনার দ্য টিচার, তাহলে দেখো নো সুনার আসছে, এরপর সরি, নো সুনার হ্যাড বসবে। ঠিক আছে, আমি একটু বসিয়ে তোমাদেরকে বলি, তাহলে তোমাদের কাছে বুঝতে আর সুবিধা হবে। নো সুনার, নো সুনার হ্যাড, আচ্ছা ওকে, তাহলে নো সুনার হ্যাড আমি বসালাম। এটা আমাদের ধরো প্রশ্নে দেওয়া আছে, আমাদের বক্সে দেওয়া আছে, আমি নো সুনার হ্যাডটা বসালাম। তাহলে নো সুনার হ্যাড, এরপর সাবজেক্ট বলছি আমরা, তাই না? তাহলে সাবজেক্ট হচ্ছে কি স্যার? দ্য টিচার। নো সুনার হ্যাড দ্য টিচার, নো সুনার হ্যাড দ্য টিচার, তাহলে হ্যাডের পরে নো সুনার হ্যাডের পরে সাবজেক্ট আসছে। হ্যাডের কারণে হচ্ছে এখানে ভার্বে ভি3 বসবে, যেটা হচ্ছে এন্টার্ড। এন্টারের ভি3 হচ্ছে কি এন্টার্ড, ভি2 হচ্ছে এন্টার্ড। তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, এই যে দ্য ক্লাস হচ্ছে এক্সটেনশন। নো সুনার হ্যাড, তারপর হচ্ছে সাবজেক্ট বসলো, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, তারপরে ডট ডট, এটা হচ্ছে এক্সটেনশন দ্য ক্লাস। এরপর দেখো দেন, আমরা বলছি নো সুনার থাকলে দেন বসবে, দেন, এই যে দেন, ঠিক আছে দেন, এরপর দেন বসলো, ওকে অলরাইট, দেনও বসলো। এরপর হচ্ছে দেখো দে স্টপড টকিং, এই যে দে স্টপড, স্টপ হচ্ছে ভার্বে ভি2, তাই না? দে স্টপড টকিং, তাহলে এই যে দেনের পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস, শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই, আসলে নো সুনার, হার্ডলি, স্কার্সলি এগুলো যেই সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সে মূলত অর্থ হয় কোন একটা কাজ হতে না হতে, কোন একটা ঘটনা ঘটতে না ঘটতে, এ ধরনের অর্থ হয়। তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস, শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই বা আসতে না আসতেই, হ্যাঁ, প্রবেশ করতে না করতেই, দেন দে স্টপ টকিং, অর্থাৎ তারা তাদের কথা বলা বন্ধ করে দিয়েছিল। তাহলে আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, তারপর হচ্ছে হার্ডলি হ্যাড, এগুলোর পরে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। হ্যাড থাকার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তারপরে সেন্টেন্সের অর্থ অনুসারে আমাদের মানে অন্য কিছু বসতে পারে, অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ বসতে পারে। তারপরে দেন হবে শুধুমাত্র নো সুনারের জন্য, আর ওয়েন এটা হবে হার্ডলি এবং স্কার্সলি এর জন্য। এরপর আমরা অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। তাহলে আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমি সহজভাবে তোমাদেরকে এটা ব্যাখ্যা করি, সহজভাবে বলে দেই। মনে রাখবা, যদি তুমি দেখো যে দেন আছে কোনো সেন্টেন্সে, কি আছে? দেন আছে, এই যে THAN আছে, অথবা ওয়েন আছে, অথবা ওয়েন আছে।
দেখো এখানে তুমি দেন দেখতে পাচ্ছ, এর পরের সেন্টেন্সে দেন দেখতে পাচ্ছ, THAN, এর পরের সেন্টেন্সে দেন দেখতে পাচ্ছ, ওয়েন এখানে নাই। আসলে হার্ডলি স্কার্সলি খুব একটা আসে না। মানে 1% হচ্ছে কি আসার পসিবিলিটি হার্ডলি এবং স্কার্সলি, 99% আমাদের নো সুনার হ্যাড বা নো সুনার আসে। সো যদি তুমি দেখো যে দেন আছে, তাহলে নিঃসন্দেহে ওই সেন্টেন্সে হচ্ছে নো সুনার বসবে, তবে সেই সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না। কি বললাম? যেমন দেখো এখানে দেন আছে, THAN, নিঃসন্দেহে এই সেন্টেন্সে নো সুনার হ্যাড বসবে অথবা নো সুনার বসবে। নো সুনার বসবে নাকি নো সুনার হ্যাড বসবে সেটা তোমাকে প্রশ্নে দিয়ে দিবে। তাহলে এখানে কোনো সাবজেক্ট নাই, দেখতে পাচ্ছ সাবজেক্ট আছে নাই। কিন্তু উড রাদারের ক্ষেত্রে খেয়াল করো, উড রাদারের ক্ষেত্রে দেন বসবে। এই যে দেন, সেন্টেন্সে দেন আছে, কিন্তু ওই সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, অবশ্যই সাবজেক্ট থাকবে। তাহলে পার্থক্য হচ্ছে উড রাদারের ক্ষেত্রে দেন বসাবো, দেন থাকলে উড রাদার বসাবো যদি সাবজেক্ট থাকে, আর দেন থাকলে নো সুনার বসাবো যদি সাবজেক্ট না থাকে। পার্থক্য হচ্ছে এটা, ঠিক আছে? যেমন এখানে দেখো, নো সুনার হ্যাড ডায়মন্ড জাম্প আপন দ্য টেবল দেন দ্য লাইটেড ক্যান্ডেল ফেল অন দ্য পেপার্স। এরপর দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দে স্টপড। তাহলে আশা করি তোমাদের কাছে নো সুনার, হার্ডলি, স্কার্সলি এই ব্যাপারগুলো ক্লিয়ার। আমি শর্টকাট বললাম, দেন থাকলে আমরা নো সুনার বসাবো যদি সাবজেক্ট না থাকে, আর দেন থাকলে আমরা উড রাদার বসাবো যদি সেন্টেন্সে শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট থাকে। ওকে, সো আজকে আমাদের এইটুকু থাকুক, পরবর্তী লেকচারে আমরা আমাদের বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো তোমরা একটু ভালো করে এগুলো দেখার পাশাপাশি বাসায় একটু প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে যে এক্সাম্পলগুলো পড়াচ্ছি বা দেখাচ্ছি এগুলো হচ্ছে বিগত বছরে আসা প্রশ্ন। তোমরা যদি বাসায় একটু বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য ব্যাপারগুলো আরো সহজ হয়ে যাবে। তো যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফ্রেন্ডদেরকে হচ্ছে আমার মানে বলে রাখবে যে যাদের ক্লাস করতে ইচ্ছে করে বা হচ্ছে যাদের ক্লাস করা প্রয়োজন, তারা যেন হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে ক্লাস করতে পারে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।